হাসিনার ফাঁদে বিপ্লবীদের পা শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক এম আবদুল্লাহ। নির্বাচন এগিয়ে আসছে। বিস্ময়করভাবে বেশ কিছুদিন আলোচনায় নেই জুলাই সনদ। হঠাৎ হাওয়া হয়ে গেছে বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার উদ্যোগ। ঐকমত্য কমিশন দফায় দফায় তাদের মেয়াদ বৃদ্ধি আর ভিআইপি সুবিধা প্রটোকলে রাজনীতিকদের মজমা বসিয়ে চলছিল। গত পক্ষকাল কেন যেন ঝিমিয়ে পড়েছে। কিছু বিষয় মতদ্বৈত আছে, থাকবেই। কোন দেশে কোন কালে সব বিষয়ে সবাই একমত হয়েছে? তাহলে তো বহুদলীয় রাজনীতির অস্তিত্বই থাকতো না। কাজের কাজটা না করে ঐকমত্য কমিশনের অনেকেই ভবিষ্যৎ লাইনঘাট ঠিক করায় মনোযোগী। ভাবি সরকারের নেকনজরে থাকার কোশেশ করছেন, এমন কানাঘুষাও হচ্ছে। অনেকের সঙ্গে ভবিষ্যৎ পদপদবি নিয়েও বোঝাপড়ার খবর পাওয়া যাচ্ছে। মূলার দিকে চোখ, ফলে শক্ত কোনো অবস্থান নিতে পারছেন না তারা। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা, তাপস আর ইনুদের যে চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস করা হলো, তা নিয়ে তেমন কোনো আলোচনা আলোড়ন নেই। শেখ হাসিনার গণহত্যার নির্দেশ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে জুলাই বিপ্লবীদের ফাঁসানোর ফন্দি, জঙ্গি কার্ড ব্যবহারের নকশা ইত্যাদির অকাট্য প্রমাণ হাজির করে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা যে দারুণ সাফল্য দেখিয়েছেন, তাতে কারও যেন আগ্রহ নেই। নির্দেশনা দিয়ে দিছি, যেখানে পাবে সোজাগুলি করবে। শেখ হাসিনার এই টেলিকনভারসেশন কতজন নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন? চাইনিজ রাইফেল থেকে কোমরের নিচে গুলি করতে ডিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তাও যেন মামুলি। জুলাই আন্দোলন দমন ও গণহত্যা সংশ্লিষ্ট ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মোবাইল ফোনের ডেটা ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারার জন্য কোনো বিপ্লবী বা বিপ্লবপন্থী রাজনৈতিক প্রসিকিউশনকে ধন্যবাদ জানিয়েছেন, সাধুবাদ দিয়ে উৎসাহিত করেছেন। শেখ হাসিনার সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে এসব অকাট্য দলিল যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা কি জনসাধারণের কাছে ব্যাপকভাবে তুলে ধরেছেন? না, সে ফুরসত কারণেই। সবাই ক্ষণস্থায়ী সরকারের ছিদ্রান্বেষণে ব্যস্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস যে শেখ হাসিনার চেয়েও বড় খারাপ শাসক, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার, ১৩-১৪ মাসে কিছুই করতে পারেননি, এমন বয়ান প্রতিষ্ঠায় প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখছি সবাই। ৬ রাজনীতিককে কেন সফরসঙ্গী করা হলো? কেন ডক্টর ইউনূস তাদের নিজেদের গাড়িতে তুলে বিমানবন্দর ত্যাগ করলেন না? সফরসঙ্গীর বহর কেন এত বড়? আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রতিরোধে ডক্টর ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা কেন রাস্তায় এবং অলিগলিতে সশরীরে পাহারায় দিনরাত কাটান না? এই ধরনের ইস্যুগুলো এখন দৃশ্যত সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। লুটের ৭৮,০০০ কোটি টাকা যে জব্দ করা সম্ভব হয়েছে, ২৮ লাখ কোটি টাকা লুট পাচারের তথ্য যে টাস্কফোর্সের মাধ্যমে উদ্ঘাটন করা গেছে, রিজার্ভের চুরি করা অর্থ যে জব্দ করে ফেরত আনার ব্যবস্থা হচ্ছে, ভয়াবহ ডাকাতির কবলে পড়া ব্যাংক খাত যে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে, রিজার্ভ যে নাচুক ১৫ থেকে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, বাজারের উল্লম্ফন যে থেমেছে, বিদ্যুৎ জ্বালানি ত্রৈমাসিক মূল্যবৃদ্ধি না করেও যে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়েছে, বিচার ব্যবস্থার ধস যে ঠেকানো গেছে, কথায় কথায় গুলি, গুম, খুন না করেও যে ১৩ মাসে ১,৭০০ আন্দোলন মোকাবেলা করা গেল, দলবাজ ভঙ্গুর জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন দিয়ে এখনও যে দেশটা চালিয়ে নেওয়া যাচ্ছে, এসব কোনো সাফল্য নয়, শুধুই ব্যর্থতা আর ব্যর্থতা। ফলে শেখ হাসিনার ১৫ বছরের ভয়াবহ দুঃশাসন, নিপীড়ন, গুম, খুন, মানবাধিকার ও মৌলিক অধিকার হরণকে এক ধরনের বৈধতা ও নর্মালাইজ করার কাজটি হচ্ছে অতি চাতুর্যের সঙ্গে। গণহত্যার বিচার চূড়ান্ত পর্যায়ে আসার পাশাপাশি ওই বিচার ও রায়ের দিক থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর আওয়ামী কৌশল ও ফাঁদে বুঝে না বুঝে পা দিচ্ছি অনেকেই। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা পর্যন্ত বুঝতে পারছি না যে ডক্টর ইউনূসের শাসনের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের সময় ফুরিয়ে যাচ্ছে না। ৪.৫ মাস পর ক্ষমতা থেকে বিদায় নিলেও করা যাবে, কিন্তু পতিত শেখ হাসিনা ও প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির ১ নম্বর শত্রু ডক্টর ইউনূস ও তার সরকার, কারণ তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন। তিনি দুর্বল হলে, জনগণের আস্থা হারালে শক্তি সঞ্চয় করবে পতিত শক্তি, দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে, স্বরূপে ফেরার পাটাতন তৈরি হবে, আসন্ন নির্বাচনটিও হুমকির মুখে পড়বে।
এটাও অনুধাবন করতে ব্যর্থ হচ্ছি প্রচণ্ড জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া খুনি লুটেরা চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই শুধু হবে না, সেই বিচারের পক্ষে জনসমর্থনকে সক্রিয় ও দৃশ্যমান রাখাটাও জরুরি। ফ্যাসিস্টদের শাস্তি নিশ্চিত করতে পাবলিক পারসেপশন অনুকূলে থাকতে হয়। মানবাধিকার বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর আগে সরকার ও তার কালচারাল উইংগুলো কী করেছিল তা একবার স্মরণ করতে পারেন। যে কোনো বিপ্লব ও গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির প্রচলিত আইনি সুরক্ষা ও সুবিধা পাওয়ার নজির নেই। স্বাভাবিক রাজনৈতিক পালাবদলে তা পেতে পারেন, কারণ বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ হলে বিপ্লবীদের বিরুদ্ধে প্রতিশোধের ক্ষেত্রেও আইন ও মানবাধিকারের তোয়াক্কা করে না ফ্যাসিস্টরা। জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিপ্লবীদের কী পরিণাম হতো সময়ে সময়ে শেখ হাসিনার হুঙ্কার তা জানান দিচ্ছে। যেসব খুনি লুটেরা ও দাগী অপরাধীদের গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছে তাদের প্রতি সহানুভূতি তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্ট শক্তির সুবিধাভোগী ল্যাসপেন্সাররা। তাদের মানবাধিকার আইনি অধিকারের নামে বাঁচানোর চেষ্টা করছে। বুঝে না বুঝে গণ অভ্যুত্থানপন্থী অনেককে তাদের সঙ্গে সুর মেলাতে দেখা যাচ্ছে। সেই সুযোগ নিচ্ছে নতুন করে গজিয়ে ওঠা কিছু মানবাধিকার সংগঠন। এসব সংগঠনের কোনো অস্তিত্ব গত 15 বছরে দেখা যায়নি। শুক্রবার আমার দেশে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরশাসক শেখ হাসিনা। নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা এই নির্দেশ দেন। দলের নেতাকর্মীদের হাসিনা বলেন, কোনোভাবেই কেউ যাতে অক্ষত ফিরতে না পারে সে ধরনের পদক্ষেপ নিতে হবে। শেখ হাসিনার হুকুমে জন এফ কেনেডি বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের হেনস্থা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মোহাম্মদ আক্তার হোসেনের পিঠের ডিম ভেঙেছে। ডিম নিক্ষেপকারীকে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হলে শেখ হাসিনা ভিডিও কলে তাকে অভিনন্দন জানিয়ে বীরোচিত প্রশংসায় ভাসিয়েছেন। এমন পরিস্থিতিতে বিপ্লবপন্থীদের অনেককে ভার্চুয়াল জগতেও টকশোতে দেখা গেছে ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের সংখ্যা নিয়ে মাতামাতি করতে। সর্বশেষ খবর অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের সময় জাতিসংঘ ভবনের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। মারামারির ঘটনাও ঘটেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আওয়ামী লীগ সভাপতি কিল ঘুষি খেয়ে হাউমাউ করে কান্নাকাটির ভিডিও ছড়িয়ে পড়েছে। তিনি বিএনপি জামায়াত কর্মীদের দোষ ছিলেন। আরও একাধিক আওয়ামী লীগ কর্মী কম বেশি মার খেয়েছেন। এয়ারপোর্টের নোংরামি পাটকেল হয়ে আঘাত হেনেছে জাতিসংঘ ভবনের সামনে। কোনোটাই কাঙ্ক্ষিত নয়, দেশের মর্যাদাহানিকর। নিউ ইয়র্ক পুলিশকে বেশ হিমশিম খেতে হয়েছে দুপক্ষকে সামলাতে। শুধু আমেরিকা নয়, কানাডা সহ বিভিন্ন দেশ থেকে বিপুল অর্থ ব্যয়ে আওয়ামী নেতাকর্মীদের সমাবেশ ঘটানো হয় নিউ ইয়র্কে। ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের ক্ষত করতে গিয়ে তারা অনেকে অক্ষত যেতে পারেননি, অথচ হুকুমদাতারা ঠিকঠাক আছেন বিলাসী জীবনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরসঙ্গী হিসাবে 104 জনের তথ্য দিয়ে সমালোচনার ঝড় তোলা হয়েছে। বিলম্বে হলেও একটি ব্যাখ্যা দিয়েছেন প্রেস সচিব। তিনি বলেছেন, সংখ্যাটি ভিত্তিহীন। বাস্তবতা পরখ করে দেখার চেষ্টা করেছি আমি নিজেও। ভিভিআইপি সফরের 2টি তালিকা থাকে। একটি প্রকৃত সফরসঙ্গীর তালিকা, যারা বাংলাদেশ থেকে একই ফ্লাইটে সঙ্গী হন। সফর সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশিত হয়, তাতে যাদের নাম থাকে তারাই সরকারের সফরে প্রকৃত সফরসঙ্গী। এবার প্রধান উপদেষ্টার এমন সফরসঙ্গীর সংখ্যা 62। গত বছর ছিল 57, বেড়েছে 5 জন। এই সফরসঙ্গীদের মধ্যে উপদেষ্টাদের পাশাপাশি রয়েছেন 3টি রাজনৈতিক দলের 6 জন নেতা। সফরসঙ্গীর তালিকা বিশ্লেষণে দেখা গেছে, পরিবারের সদস্য হিসেবে তার 2 মেয়ে এবং উপদেষ্টা ও সমমর্যাদার 6 জন রয়েছেন। মুখ্য সচিব, সামরিক সচিব, পিজিআর কমান্ডার, চিকিৎসক সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের 9 জন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের 13 কর্মকর্তা এবং বিডার প্রধান রয়েছেন। মিডিয়া টিমে গিয়েছেন প্রেস উইংয়ের 5 সদস্য। রীতি অনুযায়ী বিটিভি, বাসস ও ইউএনবি থেকে 1 জন করে প্রতিবেদক ও বিটিভির ক্যামেরা পার্সন গিয়েছেন। অর্থাৎ প্রেস টিম সহ সফর সঙ্গীর সংখ্যা 40 জন। এর ব্যতিক্রম হিসেবে রাজনীতিক 6 জন যোগ হয়ে 46 জন। এর মধ্যে 1 রাজনীতিক নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন। মানে মূল সফর সঙ্গী 45 জন। তার সঙ্গে বিমানে ঢাকা থেকে গিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে 104 জন সদস্যের বাকি কারা? তালিকা
অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে থেকে দুটি ক্যাটাগরিতে ১৯ জন অগ্রবর্তী নিরাপত্তা সদস্য এবং সহযোগী নিরাপত্তা সদস্য হিসেবে গিয়েছেন। আইন ও বিধি অনুযায়ী নিরাপত্তা দলের সদস্য নির্ধারণ করা হয় স্বাধীনভাবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায়। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার নেই বললেই চলে। এবার আওয়ামী লীগের হুমকির কারণে সম্ভবত নিরাপত্তা টিমের সদস্য বাড়ানো হয়েছে। ১০৪ জনের তালিকার বাকি সবাই সেই অর্থে সফর সঙ্গী নন। তারা মূলত জাতিসংঘ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেটের সদস্য, প্রোটোকলে দায়িত্বপ্রাপ্ত। তাদের কেউ কেউ অন্যান্য দেশের মিশন থেকেও সাময়িক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। নিরাপত্তা পাসের জন্য তাদের নাম তালিকায় রাখা হয়েছে। বহরটি হয়তো আরেকটু ছোট করা যেত, রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হতো। কিন্তু শেখ হাসিনা ১৫ বছর থেকে ২০০ থেকে ২৫০ সদস্যের লট বহরের তুলনায় এটি অবশ্যই অনেক ছোট ও সাশ্রয়ী। ২০১৯ সালে ২৯২ জন নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। তখন টিআইবি কোনো বিবৃতি দিয়েছিল কিনা গুগলের সহযোগিতা চেয়ে খুঁজে পেলাম না। একটি টিভি টকশোতে দেখলাম ডক্টর ইউনূসের সঙ্গে ২ মেয়ে সঙ্গী হওয়া নিয়ে প্রশ্ন করে বলা হয়েছে, ২ মেয়ের কী কাজ? একজন বয়স্ক মানুষ স্ত্রী অসুস্থ ও শয্যাশায়ী থাকায় সঙ্গী হতে পারেননি। বার্ধক্যে ব্যক্তিগত কত সীমাবদ্ধতা থাকতে পারে, সেসব কে দেখবেন? বিগত সময়ে ছেলে মেয়ে নাতি পুতি খালাতো মামাতো ফুপাতো ভাই ও তাদের জ্ঞাতি গোষ্ঠীকে সফরসঙ্গী করার সময় এসব প্রশ্ন টকশোতে তোলার মুরদ কোনো টেলিভিশনের হয়নি। এটাই নতুন বাংলাদেশ। সরকার প্রধানের উদ্দেশ্যে কারণে অকারণে আঙুল তোলা যায়। সফরের অর্জন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অবশ্যই তুলতে পারেন। মনে রাখতে হবে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার সফরটি বার্ষিক রুটিন সফর। তবু সরকার প্রধান হিসেবে সাইডলাইনে সম্ভবত ডক্টর ইউনূস সর্বাধিক দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশকে তুলে ধরেছেন। বিনিয়োগ ও বাণিজ্যিক সম্ভাবনার কথা জানান দিয়েছেন। বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করেছেন। বস্ত্র খাতের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায়ে ইতিবাচক সাড়া পেয়েছেন। আরও শুল্ক সুবিধা চেয়েছেন। কয়েকটি দেশের কাছ থেকে জনশক্তি রপ্তানির আশ্বাস আদায় করেছেন। বিস্তারিত হয়তো তার ফেরার পর জানা যাবে। শেখ হাসিনার ক্ষমতায় থাকতে বড় কোনো ইস্যু চাপা দিতে পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাতেন, স্যাবোটাজ করতেন। মানুষের দৃষ্টি বিভ্রাটে সিদ্ধহস্ত ছিলেন। এবারও নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সফরকে ম্লান করতে বড় বাজেটে নেতাকর্মীদের সমবেত করে নোংরামি ফাত্রামির বড় পরিকল্পনা করেছিলেন। কিছুটা সফলও হয়েছেন। তবে ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা এই নিবন্ধ লেখা পর্যন্ত অক্ষতই আছেন। আশা করি দেশে অক্ষতই ফিরবেন। তবে সফরের উজ্জ্বল দিকগুলো মলিন করতে শেখ হাসিনার দুরাভিসন্ধির ফাঁদে অনেক বিপ্লবপন্থী পা দেয়াটা হতাশাজনক। আওয়ামী লীগারদের সঙ্গে তাল মিলিয়ে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেখাই হয়নি বলে প্রচার করে বিকৃত আনন্দ করছিলেন। শেষে দেখা গেল নৈশভোজের সাক্ষাৎই শুধু হয়নি, হাস্যোজ্জ্বল ফটো সেশনও হয়েছে। বিরাট লটবহর প্রচারও শেষ পর্যন্ত ধোপে টেকেনি। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত অনেকে নন ইস্যুকে ইস্যু করে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে পাশ কাটিয়ে যাচ্ছি, কিন্তু ডলার কামাইকে প্রাধান্য দিয়ে তিলকে তাল করছেন। ফল হচ্ছে পতিতরা মুচকি হাসছে, বগল বাজাচ্ছে, গর্ত থেকে মাথা তুলছে, উঁকি ঝুঁকি দিচ্ছে, আশাবাদী হয়ে উঠছে, তাদের আত্মবিশ্বাস বাড়ছে। এভাবে শেখ হাসিনার ফাঁদে পা দিতে থাকলে বিপ্লবপন্থীরাও একদিন সত্যি সত্যি অক্ষত থাকতে পারবেন না। আবার নিরাপদ আয়েশি জীবনে থাকা নেত্রীর হুকুম পালন করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও যে লাঞ্ছিত, নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত হবেন তা তো নগদেই প্রমাণিত হলো।